আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিফ মাহমুদ। পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে। এখানে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপিয়ার ঘাস। নেপিয়ারের বেশ অনেকগুলো জাত রয়েছে। এর মধ্যে একটা উচ্চ ফলনশীল জাত হচ্ছে পাকচং ওয়ান। পাকচং ওয়ান এর উৎপত্তি থাইল্যান্ডের পাকচং প্রদেশে। এটি অত্যন্ত সবুজ, রসালো, শক্ত কাণ্ডবিশিষ্ট এবং সেই সাথে পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ঘাস। এতে 16 থেকে 18% ক্রুড প্রোটিন রয়েছে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মতে পাকচং এর উৎপাদন দক্ষতা এবং এর পুষ্টিগুণ নেপিয়ারের অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি এবং সেই সাথে এর উৎপাদন দক্ষতা শীতকালেও বজায় থাকে। পাকচং ঘাস যেহেতু জলাবদ্ধতা সহ্য করতে পারে না, এ কারণে এটি চাষের জন্য উঁচু জমি নির্বাচন করতে হবে যেখানে বৃষ্টি এবং সেচের পানি জমে থাকবে না। পাকচং ঘাস চাষের জন্য জমিতে 2টি মই এবং 2টি চাষ দিতে হবে। চারা রোপণের ক্ষেত্রে চারা থেকে চারার দূরত্ব 3 ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব 4 ফিট বজায় রাখতে হবে। প্রতিটি গর্তে 2টি করে চারা ক্রস করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাতে হবে। শুষ্ক মৌসুমে অধিক ফলন পেতে 10 দিন পর পর সেচ দিতে হবে। চারা রোপণের 60 দিন পর প্রথমবার ঘাস সংগ্রহ করা যাবে। পরবর্তীতে 45 থেকে 60 দিনের মধ্যে ঘাস সংগ্রহ করা যাবে। ঘাস সংগ্রহ করার পর তা কুচি কুচি করে কেটে গবাদি পশুকে খাওয়ানো যাবে অথবা 2 থেকে 3 ইঞ্চি করে কেটে খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ঘাস শুকিয়ে খাওয়াতে যাবেন না, এতে এর পুষ্টিগুণ কমে যাবে। পাকচংয়ের পাশাপাশি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত BD1 এবং BD2 এই দুটি জাতও স্থানীয় বাজারে পাওয়া যায় এবং সেই সাথে তা সহজে চাষযোগ্য। যাদের লক্ষ্য থাকবে অধিক দুগ্ধ উৎপাদন করা এবং সেই সাথে গবাদি পশুর স্বাস্থ্য উন্নয়ন এবং উন্নত জাত যদি সংগ্রহ করতে পারেন তাহলে পাকচং ওয়ান এটি চাষ করা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর যদি কম খরচে সহজলভ্যতা চান তাহলে সেক্ষেত্রে BD1, BD2 এবং সেই সাথে CO4 এই জাতগুলি চাষ করা সবচেয়ে ভালো বিকল্প হবে। তো নেপিয়ার ঘাস নিয়ে আজকের আলোচনা এটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।